বলে শুধুমাত্র কলকাতাতেই বড় পুজো হয় এবং সেখানেই নাকি প্রচুর দর্শকের সমাগম হয়। যে চিত্র বিগত কয়েক বছর ধরে কলকাতা উত্তর শহরতলি অঞ্চলের এই শিল্পীরা তারা তুলে ধরছেন, তা কিন্তু একেবারে বৈচিত্র্যময় এবং বহু মানুষ কিন্তু এখানে আসছেন সারা রাত ধরে এই পুজো মণ্ডপগুলিতে। তারা শিল্পীদের নিপুণ যে হাতের কাজ সেই প্রত্যক্ষ করছেন এবং একইভাবে তাদের যে প্রতিমা সেই প্রতিমাও দর্শন করছেন। এই মুহূর্তে আমরা যে পুজো মণ্ডপে পৌঁছেছি সেই পুজো মণ্ডপটি পানশিলা ঠাকুরবাড়ি। এই পুজো মণ্ডপ এবছরে তাদের পদার্পণ ৭৬তম বর্ষে। মানে বুঝতেই পারছেন ৭৫ বছর পেরিয়ে ১০০ বছরের দিকে তাদের এই পথ চলা শুরু। আর কয়েকটা বছর তারপরে কিন্তু শতবর্ষে পৌঁছে যাবে এই পানশিলা ঠাকুরবাড়ি। এবছরে তাদের যে পুজোর আয়োজন, সেই পুজোর আয়োজনের যে কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমরা প্রতিমার দিকে নজর দেখি। প্রতিমা যদিও এখানেই প্রস্তুত হচ্ছে, প্রতিমার মধ্যেও কিন্তু সেই একই যে শ্রী চরণেশ্বর সেই বার্তাই কিন্তু তুলে ধরছেন শিল্পী। দেখছি এখানে যে কলকাতার যে ঐতিহ্য, যে হাতে টানা রিক্সা, সেই রিক্সাতেই করে কিন্তু মা আসছেন বা তার যে অধিষ্ঠান সেই রিক্সাতেই রয়েছেন। শিল্পী কিন্তু দেখুন একেবারে নিখুঁত হাতের ছোঁয়ায় তার যে তুলির টান, সেই তুলির টানে কিন্তু ধীরে ধীরে সেজে উঠছে মা একেবারে দেবী দুর্গা। সেই ছবি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন সময় বার্তা ডিজিটালের যে বিশেষ প্রতিবেদন। পানশিলা ঠাকুরবাড়ি ৭৬তম বর্ষের এই যে থিম শ্রী চরণেশ্বর, এই শ্রী চরণেশ্বর কেন এই থিম, কেন এই ভাবনা, কীভাবেই মণ্ডপকে সাজিয়ে তুলছে, যিনি সাজিয়ে তুলছেন সেই শিল্পী পার্থ মাইতি, তাকে আমরা পেয়েছি আমাদের সঙ্গে। আমরা একেবারে সরাসরি পার্থ মাইতির কাছে যাবো। দাদা, এই যে থিম শ্রী চরণেশ্বর, কেন এই থিম ভাবনা হলো, কীভাবে যারা উদ্যোক্তা তাদের সঙ্গে কী কথাবার্তা বলছে? ৭৫তম বর্ষে আমি শিল্পী ছিলাম। লাস্ট ইয়ারে জলুষ্পূর্ণ কাজ করেছি, রাজশ্রী কৃষ্ণ নাম দিয়েছিলাম, রাজস্থানী মহল করেছি। এবছর একটা অন্য টেস্ট, অন্য ফ্লেভারে কাজ চাইছি। আর আমার এই বিষয়টা এবছর আমার সঙ্গে একটু আত্মিকভাবে জড়িয়ে আছে। এই বিষয়টা নাম দিয়েছি শ্রী চরণেশ্বর, মানে মায়ের আবহনে বাবার তর্পণে কাজ করছি, কীর্তি তর্পণে কাজ করছি। আসলে এই লং জার্নি 2011 থেকে আমি মণ্ডপ নির্মাণে ভর্তি করেছি বাবার হাত। বাবা তখন ক্যান্সার পেশেন্ট ছিলেন, উনি মণ্ডপ নির্মাণ করেও জীবনে পাবেন। বাবা তখন ক্যান্সার পেশেন্ট ছিলেন, একটা কর্মকর্তা এসে রিকোয়েস্ট করে বাবা বলেছে মণ্ডপ। সেই জার্নি আমার মনে হয়েছে অনেকদিন ধরেই ভাবছি যে এত ধরুন আপনাদের চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন গণমাধ্যম জগতের মাধ্যমে পশ্চিমবঙ্গ বিভিন্ন স্তর থেকে মানুষ দেখতে আসে, ভালো লাগা বলেন, ভালোবাসা দেন, আশীর্বাদ করেন। আমার মনে হয়েছে যে যারকে কেন্দ্র করে যার আশীর্বাদে আমি লংজার্নিটা করেছি, ওনাকে একটা আমি ট্রিবিউট জানাবো। আমার বাবা সহ পৃথিবীর সমস্ত বাবাকে আমি ট্রিবিউট জানানোর কাজ করছি। মা দেখবেন ফ্যামিলিতে আমরা সবাই মাকে তো কোনো আলোকিত সম্পৃক্ত কোন, বাবা কিন্তু ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থর কাহিনী, বাবার লড়াইয়ের কাহিনী, বাবার ত্যাগের কাহিনী, এই সব মিলিয়ে এই শ্রী চরণেশ্বর। কেমন এর আগেও এই মণ্ডপে কাজ করেছেন, এখানে যেটা আপনি বললেন, এরকম সাড়া পাচ্ছেন দর্শকদের? দেখুন, এই রিফ্লেকশনটা আমি খুঁটি পুজোতেই পেয়েছি। মানে গণমাধ্যম ইউটিউবার মিলিয়ে 150 জন ছিল। যতজন এসেছিলেন তার বাদে যারা দর্শক এসেছিলেন খুঁটি পুজোতেই বা আমন্ত্রণ অতিথি ছিলেন, তারা কিন্তু সবাই ওই টিজার দেখে কেঁদেছেন। তো সেখানে মনে হয়েছে যে এমনিতে আমি খুব ইমোশনাল, এটা যেহেতু বাবাকে নিয়ে কাজ, প্রতি মুহূর্তে বাবাকে তো আমরা বলে উঠতেই পারি বাবা তোমাকে ভালোবাসে, বাবার অবর্তনে বলতে হচ্ছে। আমি একটু কথা দিতে পারি যারা আসবেন এখানে একটা ভালো মণ্ডপ তো দেখবেন, অন্য ঘটনায় জেলা স্তরে এই ধরনের একটু ভেঙে কাজ, তার জন্য পানশিলা ঠাকুরবাড়ি, সঞ্জয় গাঙ্গুলি সবাইকে সদস্য আমি থ্যাংকস টু অল পানশিলা ঠাকুরবাড়ি। কারণ হচ্ছে এরকম অফিটের একটা অঘটনায় কাজ, এটা রাজি হওয়াটা খুব টাফ।
তার সঙ্গে প্রতিমা দেখবেন একটু অন্য ঘোরানায় সেটা সাহস লাগে। আমারও একটু অন্য ধরনের কাজ করার ইচ্ছে ছিল, সেটা ম্যাচ করে গেছে তার সঙ্গে আবেগ। ট্রেনারদের সাথে কাজ করে খুবই ভালো লাগে, খুবই আবেগপ্রবণ একটা ক্লাব। মানে এদের মেম্বার ধরুন 100-150 মহিলা পুরুষ মিলিয়ে প্রচুর, তারা সবই আবেগপ্রবণ। দেখছি চাঁদা কাটতেই যাচ্ছে 40-50, তো সবাই খুব এই শ্রীচরণকে খুব আবেগপ্রবণ। মানে আবেগ দিয়ে একটা কাজ হলে অবশ্যই আন্তরিকতা একটা একদম। আর এখানে মেটেরিয়ালস দেখুন, এখানে মেটেরিয়ালস প্লাই বাটাম বাস তো আছেই, প্রচুর আয়রনের কাজ হচ্ছে, সাইড থেকে প্রচুর পার্ট আছে। একটা মডেলই করেছেন প্রায় 400-500 কিলো ওজন, প্রচুর ওয়াশার, প্রচুর টি, প্রচুর আয়রন সিট দিয়ে একটা কাজ, যেটা 500 কিলো ওজন, যেটা কাইনেটিক করে ঘুরবে। এবার বাবা সে গালে ভাত দিয়ে বসে আছে, তারপর ধরুন কাঁথা কাজ হচ্ছে, সেলাই কাজ হচ্ছে, পেপার ওয়ার্কের কাজ হচ্ছে, প্রচুর পাইন বাটার কাজ হচ্ছে। তো সব মিলে এটা অন্য ঘটনায় অন্য টেস্টের কাজ। তার সঙ্গে দীপময় দা আবহ, পশ্চিমবঙ্গের সেরা আবহশী, উনি এমন আবহ করে যেমন প্রথম আমি শুনি আর কি, এখন পাবলিশ হয়নি, পরে হবে। তো সেটা শুনে আমার নিয়ে চোখে জল এসে গেছে। তো এত ভালো আবহ, এর সাথে যখন বাজবে, লোক যখন এটা অডিও ভিজুয়াল দেখবে, আমার মনে হয় মন ছুঁয়ে যাবে। এখানে বলতে পারি আমার হয়তো অবকাশ হয়নি, যারা দর্শক আসবেন যাতে বাবা জীবিত আছেন, তারা অবশ্যই একটা অবকাশ পাবেন বাবাকে ভালোবাসি বলার। আর যাদের নেই তারা অবশ্যই এখানে এসে বাবাকে যেভাবে আমরা লালন পালন করছি, তাদের নস্টালজিয়া ব্যাপারগুলো করতে পারি। একেবারে যে আমরা আমাদের যে সাধারণ জীবন, সেই জীবনে কিন্তু বাবারা অনেকটাই প্রাপ্ত হয়ে থাকে। যেটা শিল্পী তার আবেগ, তার যে একেবারে বাবার প্রতি তার যে আনুগত্য, বাবার থেকে যে শিখেছেন, বাবাকে যে এই মুহূর্তে তিনি মিস করছেন, সেটা কিন্তু তার যে শিল্প কলার মধ্যে দিয়ে কিন্তু তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। যেখানে পুরো মানে যেখানে মাতৃবন্ধনা, সমস্ত বিশ্ব যদি মাতৃবন্ধনা হচ্ছে, মাতৃবন্ধনার দিনে কিন্তু উৎসবেই কিন্তু পিতৃদেবকে সম্মান জানানো, তার প্রতি আনুগত্য জানানো, তাকে শ্রদ্ধা জানানো একটা বড় প্ল্যাটফর্ম শিল্পীর কাছে। দেখুন দেখার এই যে আগামী যে কয়েকদিন এই যে পুজোর উদ্যোক্তা বা শিল্পী, তাদের যে নতুন যে ছোঁয়ায়, তাদের যে আবেগ ভরা যে থিম ভাবনা, সেই থিম ভাবনা কীভাবে মানুষের মনে ছোঁয়া দেয়, এবং যাদের মনে ছোঁয়া দিয়েছে তারা অবশ্যই তাদের বাবা যদি বেঁচে থাকেন, অবশ্যই তাদের বাবার আনুগত্য আরও বাড়বে, বাবার প্রতি শ্রদ্ধা আরও বাড়বে, এবং যাদের নেই তারা কিন্তু সেই অভাবটা আবার নতুন করে বোধ করবে। পানশিলা থেকে ক্যামেরায় উপাসনার সঙ্গে উৎপল দাসের রিপোর্ট, সময় বার্তা।